powered by Asian Paints. স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা স্থাপত্য নির্মাণ বিষয়ক খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমরা একটি পরিবর্তিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন হওয়া প্রয়োজন সেই বিষয়টিতে জোর দেওয়া উচিত। আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপত্যিক বৈশিষ্ট্য, এর ধরন এবং সেটি তার শিক্ষার্থীদের সঙ্গে কী ধরনের মিথস্ক্রিয়া তৈরি করতে পারছে সেই বিষয়টিতে গুরুত্ব দেওয়া অতীব জরুরি। আমরা আজ এসেছি আর্কি গ্রাউন্ড লিমিটেডের স্টুডিওতে এবং আমাদের আজকের অতিথি স্থপতি লুৎফুল্লাহ হিল মজিদ, যিনি এই প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ তৌসিফ, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মূলত কথা বলতে চাই এবং আপনারা বেশ কিছু লার্নিং এনভায়রনমেন্ট ডিজাইন করেছেন এবং এর একটা গুরুত্বপূর্ণ ফিচার যেটা আমার কাছে মনে হয়েছে যে জায়গাগুলো আসলে ইন্সপায়ারিং, অর্থাৎ বাচ্চারা যারা সেখানে পড়াশোনা করবে তাদের এক ধরনের মেমোরি তৈরি হওয়া, সেখানে তাদেরকে ইন্সপায়ার করা, যেটা ভবিষ্যতের জন্য আসলে তাদেরকে ভালো কিছু করতে মোটিভেট করবে। তো সেই বিষয়টা আমি যদি বলি যে আমি খুবই সৌভাগ্যবান যে আমার গ্রামে দুটো স্কুল করার সুযোগ হয়েছে। তো একটা ছিল নিটকনসেন স্কুল, যেটা মুন্সিগঞ্জের একটা গ্রামে, এবং আরেকটা ছিল চাঁদপুরে শাহাবুদ্দিন স্কুল। তো ওইখানে প্রাইমারি স্কুল ডিজাইন করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে, যেটা আমি পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে প্রথমে ওই সাইট ভিজিট করে যে ওই যে গ্রামের সবুজ এনভায়রনমেন্ট, ওই গ্রামের সবুজ, ওই কনটেক্সটটাকে ফিল করা, এবং ওই কনটেক্সটটাকে ফিল করে ওইখানে যদি একটা ম্যানমেড স্ট্রাকচার তৈরি হয়, সেটা যাতে কোনোভাবেই ওই এনভায়রনমেন্টটাকে নষ্ট না করে, এবং ওই স্কুলটার ইউজার যারা, ওই গ্রামের ছেলে মেয়ে, তাদের কাছে যাতে এই স্কুলটা খুব ফ্রেন্ডলি মনে হয়, যাতে কোনো কিছু আরোপিত মনে না হয়, যেটা যে এনভায়রনমেন্ট দেখে ওরা অভ্যস্ত না, যে এনভায়রনমেন্টে ওরা বড় হয় নাই, ওইটা যাতে না হয়। এবং ওই কনটেক্সটটাই আমাদেরকে গাইড করবে যে আসলে স্কুলটা কীরকম হওয়া উচিত, ইনক্লুডিং দ্য ম্যাটেরিয়াল, ইনক্লুডিং দ্য স্পেসেস, এবং এটার যে সাইট, ওই সাইটের সাথে এটা কীভাবে ডায়ালগ তৈরি করছে, যে একটা সাইট ফোর্স থাকে। যেমন আমি যদি চাঁদপুর স্কুলটার কথা বলি, প্রথমেই আমার কাছে মনে হয়েছে যে একদম সবুজ একটা গ্রামে একটা স্কুল, একদম যেটা ওই মাটির কাছাকাছি একটা জিনিস হবে। সো ওইখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই স্কুলটা যাতে কোনোভাবেই ওই সবুজটাকে নষ্ট না করে। যদি আমি সাইটেশনে যাই যে এটার যে কি ওরিয়েন্টেশন এটাকে প্লেস করলাম, যে ডেফিনেটলি আমাদের যে ক্লাইমেট সেটাকে অ্যাড্রেস করেই প্লেস করতে হবে, এবং একটা কোর্টইয়ার্ড তৈরি করা। যেমন চাঁদপুর স্কুলটাতে যেটা ছিল যে একটা মসজিদ, পশ্চিম দিকে একটা মসজিদ এবং উত্তর দক্ষিণে স্কুলটা, এবং একটা ওপেন স্টেয়ার। গ্রামের যে কনটেক্সটটা সেটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমরা যখন সাইট অ্যানালাইসিসে যাই যে বিল্ডিংটা কোন ওরিয়েন্টেশনে কিভাবে বসবে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং ওই কনটেক্সট কিন্তু আমাকে গাইড করবে যে বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল কী হবে, বিল্ডিংয়ের স্পেসগুলো কীভাবে ক্রিয়েট করবে। যেটা আমি বারবারই বলি যে এন্ড ইউজার যারা বাচ্চারা, একদম যেমন শহরের একটা স্কুলের সাথে গ্রামের একটা স্কুলের বেসিক ডিফারেন্স আছে। যে এন্ড ইউজারের ক্ষেত্রে যে গ্রামের যে ছেলেটা যে কখনো হয়তো টাইলস অ্যাজ এ ম্যাটেরিয়াল সে কখনো এটা এক্সপিরিয়েন্সই করেনি, তো আমার কাছে মনে হয় যে ওই স্কুলটাও তার জন্য এরকমই একটা এনভায়রনমেন্ট হওয়া উচিত, যেটা তোর একটা নোন এনভায়রনমেন্ট, যেটাতে পরিচিত একটা এনভায়রনমেন্ট, যেটা তাকে আমি নতুন করে কোনো কিছু দেখানো বা কোনো কিছুর সাথে ইন্ট্রোডিউস করানো, যেটা অনেক ক্ষেত্রে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্টও থাকতে পারে, যেটা তার সেই এনভায়রনমেন্টটা একটু অপরিচিত লাগতে পারে। সো যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে গ্রামের আর্কিটেকচারে যেসব ফিচারগুলো যেগুলো যুগ যুগ ধরে ইউজ হচ্ছে, সেগুলোকে পিক করে এনে কীভাবে আর্কিটেকচারটা করা যায়। আর যদি আমি স্পেসিফিক চাঁদপুর স্কুলটার কথা বলি, এইটার ল্যান্ডটা ছিল অলমোস্ট 2 একরের কাছাকাছি। তো যেটার ক্ষেত্রে ছিল যে প্রথম ফেজে ওদের প্ল্যান ছিল একটা প্রাইমারি স্কুলটা করা আর মসজিদটা করা। তো এটা করতে গিয়ে আমি যেটা বললাম যে কনটেক্সটটা আন্ডারস্ট্যান্ড করার পরে গিয়ে আমরা ম্যাটেরিয়াল বা বিল্ডিংয়ের ফরমেশন, এরপরে আসলে বিল্ডিংটা কীভাবে সাইটে বসতেছে, যে ডেফিনেটলি ওই যে বললাম যে আমাদের যে ক্লাইমেট, যেটা যে নর্থ সাউথ আলো বাতাস, এইটা একটা ব্যাপার ছিল। এবং এইটা করতে গিয়ে যেটা হয়েছে যে আমরা প্রথমে নর্থ সাউথ ওরিয়েন্টেশনে যদি স্কুল বিল্ডিংটাকে বসাই, তারপর দেখা গেলো পশ্চিম দিকে একটা মসজিদ, তো তারপরে এই একটা বাচ্চাদের স্কেলের একটা কোর্টইয়ার্ড তৈরি করা,
হ্যাঁ, যে যাতে একটা বিশাল মাঠ যেটা আউট অফ স্কেল সেটা যাতে না হয়, বাচ্চাদের স্কেলে একটা কোর্টইয়ার্ড তৈরি করে। এবং এটার তো দুই পাশে বললাম যে একটা স্কুল বিল্ডিংটা এবং একদিকে মসজিদটা, আরেকদিকে একটা খোলা সিঁড়ি ছিল, যেটা বলতেছিলাম ছুটির সিঁড়ি, একদম ওপেন টু স্কাই, একটা স্ট্রেইট একটা স্টেয়ার। ওইটার একটা ব্যাপার ছিল কি, আমি যেটা বারবার আমি বলি যে এন্ড ইউজারদের, তো ওই গ্রামের বাচ্চাদের একটা ব্যাপার ছিল যেটা আমার কাছে মনে হয় যে ওই এরিয়াতে কোনো দোতলা বিল্ডিং আসলে ছিল না। তো ওদের বেড়ে ওঠা সেটা হচ্ছে যে মাটির কাছাকাছি। তো তো ওইটার ক্ষেত্রে যেটা ট্রাই করলাম যে দোতলাটাকে এমনভাবে ডিজাইন করা যেটা মাটির সাথে খুব বেশি, গ্রাউন্ডের সাথে খুব বেশি কানেক্টেড থাকে। ওই ইজি অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমরা বাইরে একটা বড় স্টেয়ার দিলাম, যেটা একটা স্ট্রেইট স্টেয়ার, যেটা মাঠ থেকে সরাসরি দোতলায় উঠে যাচ্ছে। তো এই স্টেয়ারটা দিয়ে মাঝখানে যে কোর্টইয়ার্ড বললাম, যে কোর্টইয়ার্ডটা তৈরি করা, এবং এটার প্ল্যানিংটা দেখলে বোঝা যায় যে এটার দোতলাটাকে ট্রিট করা হয়েছে এমনভাবে যে ক্লাসরুমের চারদিক থেকেই করিডোর, মাঝখানে একটা ফাঁকা জায়গা, একটা কোর্টইয়ার্ডের ওপেন টু স্কাই একটা জায়গা যেটাতে একটা গাছ লাগানো হয়েছিল। তো এইটা মানে দোতলাটাকে ট্রিট করা হয়েছে যাতে মনে হয় যে এটা আসলে গ্রাউন্ড ফ্লোরের মতোই একটা জিনিস, যেটা যে ক্লাসরুমটা চারদিক থেকে হেঁটে যাচ্ছে, বা এটা যে মাটির থেকে ডিসকানেক্টেড এইটা ফিল না করানো, কারণ ওই ইউজার যারা তারা মাটির আসলে খুব কাছাকাছি থাকে। অর্থাৎ স্যার দোতলাতেও আমরা দেখছি যে আলো আসছে, বৃষ্টি আসছে। আমরা দেখি যে বিভিন্ন এলাকায় অনেকে কিন্তু স্কুল কলেজ স্থাপন করেন নিজ উদ্যোগে, এরকম অনেকেই কিন্তু আছেন যারা একটু বিত্তশালী। কিন্তু যেহেতু সত্যি কথা হচ্ছে যে স্থপতি কমিউনিটি যেহেতু তৃণমূল পর্যায়ে খুব পরিচিত না, সেই কারণে আমরা দেখি যে স্থাপত্যগুলো কিন্তু খুব গদ বাঁধা হয়, যে একটা স্কুল ঘর এবং দোকান ঘরের মধ্যে খুব কিন্তু তফাৎ থাকে না। তো সেই জায়গা থেকে স্যার আপনি এরকম একটা প্রান্তিক জায়গায় যে স্কুলটা করলেন, এর যে মাটির রং, তারপর সাধারণ টিনের দোচালা চাল বা ছাদ যেটাই বলি, এই যে বিষয়টা, এটি যে উপলব্ধি করা বা অনুভব করা। স্থপতি হিসাবে তো আমরা সবসময় চাই যে একটা আর্কিটেকচার শুধু যে অন্যান্য স্কুল যেটার কথা আমরা বলতেছিলাম যে যেটা গদ বাঁধা, তো ওই ফাংশন তো আসলে একটা গুদাম ঘরেও তো ক্লাস নেওয়া যায়। তো ওইটা তো মূল উদ্দেশ্য না, মানে স্কুলটাকে আমি শুধু ক্লাসরুম দেখি না, আমি একটা টোটাল এনভায়রনমেন্ট দেখি। যে স্কুল কম্পাউন্ডে যখন যাব তখনই আমি একটা গুড ফিলিং দিবে, এবং ওই ফিলিংটা দেওয়া খুব জরুরি, যাতে বাচ্চাদের কাছে স্কুলটা একটা আনন্দের জায়গা হয়, যে খুব আনন্দের মধ্যে আমি শিখতেছি। একটা স্কুল তো শেখার জায়গা, তো শেখার জায়গাতে যদি আমার বিল্ডিংটাই আমাকে একটা রং ইনফরমেশন, একটা রং মেসেজ দেয় যে বিল্ডিংটা আসলে এরকম হওয়া উচিত ছিল না, তারপরে এরকম, তো ওইটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর। যেটা মানে আমি বারবার বলি, একটা ক্লাসরুম কিন্তু শুধু স্কুল মানে ক্লাসরুম না, একটা এই যে বাচ্চাদেরকে এটা শেখানো যে একটা গ্রামের স্কুলে ওকে কিভাবে কমফোর্টটা দেওয়া, আলো কিভাবে আসতেছে, বাতাস কিভাবে আসতেছে, একটা গাছকে কিভাবে মূল্যায়ন করতে হয়, গাছ কেন লাগাবো, এই যে ব্যাপারগুলা, এবং মাটির সাথে যে কানেকশান, বা একটা বিল্ডিং যাতে আমার নেচারকে খুব বেশি ডমিনেট না করে, যেখানে, এবং একটা জিনিস খেয়াল করলে দেখবা যে ওই যে কালারগুলা যে ইউজ করা হয়েছে, মানে একটু কালারফুল তো বাচ্চাদের পছন্দ, ওই কালারটাও ওদের নোন কালার বলতে মানে ওই পাতার শেড, যেটা বললাম যে ধরো একটা গ্রামের নেচারাল এনভায়রনমেন্টে যদি আমরা যাই, আমরা যে কালারগুলো আমাদের খুব বেশি চোখে পড়বে সেটা হচ্ছে একটা গ্রিনের শেড, যে একদম লেমন গ্রিন হতে শুরু করে একটা গাছের পাতার লাইফ সাইকেল আর কি, যেটা, তো ওই কালারগুলোই আসলে ওই এনভায়রনমেন্টে এক্সিস্ট করে। তো ওই কালার দিয়েও ওদেরকে ধাক্কা দিতে চাই নেই, ওরা যে কালার দেখে বড় হয়েছে, একটা গাছের দিকে তাকালে যে কালারটা দেখতে পায়, ওই কালারগুলো দিয়ে এই ফাসাদটা করা, এবং ওই যে ফাসাদটা, এটাও কিন্তু গ্রামের টিনের ঘর যেটা আছে, ওই টিনের ঘর থেকে পিক করা। আমার উদ্দেশ্য ছিল যে যাতে একটা কমফোর্ট পায় ওরা, যেটা মানে আর্কিটেকচারে এন্ড ইউজারের কমফোর্ট খুব জরুরি। যে মানে অন্য ক্ষেত্রে যেটা হয় যে একটা স্কুল ঘর তো মানে এমনিতেও ডিজাইন করা যায়, বাট ওই কমফোর্টের জায়গাটা আসলে কতটুকু দেয়, ওইটা নিয়ে তো একটা আর্কিটেক্ট কাজ করবে। তো এটা প্রজেক্টটা পাওয়ার পর থেকে আমি কখনোই ভাবি নাই যে এটাকে মানে একটা গ্রামের স্কুল হিসাবেই দেখছি আমি, যে এটাকে মানে, আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রজেক্টের স্পেসিফিক মানে একটা কনটেক্সট আছে, যেটার উপর বেস করে আমার কাজ করতে হবে। আমি জানি যে এই স্কুলটা হয়তো যদি ঢাকায় হতো, আমি হয়তো অন্যভাবে চিন্তা করতাম,
যে মানে গদবাধা তো কিছু না, যেটা হচ্ছে প্রত্যেক কনটেক্সটের কিছু সাইড ফোর্স আছে, যেটার কিছু ওই এনভায়রনমেন্ট, ওই মানুষ, এন্ড ইউজার, ক্লাইমেট সব কিছু নিয়েই তো আর্কিটেকচারটা তৈরি হয়। স্যার, লোকেশন ওয়াইজ স্কুলটার অবস্থান গ্রামে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে গ্রামে হলেও যারা ইনভেস্টর বা ক্লায়েন্ট থাকেন তাদের কিন্তু এক ধরনের অ্যাটেনশন সিকিং একটা ইচ্ছা থাকে, একটু কলিন্য প্রত্যাশী যদি বাংলায় বলি, যে স্কুল বা যে স্থাপনাটা হবে সেটা যেন শহর থেকে খুব আলাদা না হয়, দেখতে একটু চকচকে হয়, টাইলসের ব্যবহার বলি বা দামি ম্যাটেরিয়াল বলি। সেই জায়গা থেকে আপনার এই স্কুলটা একটা একেবারেই ডাউন টু আর্থ একটা অ্যাপ্রোচের একটা স্থাপনা, এবং যারা এটি তৈরি করার জন্য ফান্ডিং করেছেন বা যারা এটির সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে কনভিন্স করার প্রসেসটা কেমন ছিল স্যার? না, এটা আমার ক্লায়েন্ট আমার হেল্পফুল ছিলেন, কারণ ওনাকে বোঝানো হয়েছিল যে একটা গ্রামের স্কুল আসলে গ্রামের মতোই। মানে আমি খুব সহজভাবে বললে ওনাকে বললাম যে আপনি যদি গ্রামে যান, ওই গ্রামটাকে ফিল করার জন্য তো আপনি গ্রামের মানুষের মতো হতে হবে। আপনি যদি একটা গ্রাম ঘুরতে গেলেন, আপনি যদি ওই শহরের মতো স্যুট বুট পরে ঘুরেন, ওই গ্রামটাকে তো আপনি, ওই শহরের মানুষও আপনাকে আপন, গ্রামের মানুষও আপন করে নিবে না। তো একটা গ্রামের স্থাপনা যদি ওই গ্রামের মানুষের মতোই হয়, তারা আপন করে নিবে ওইটাকে। তো এটা বোঝানো হয়, এবং এন্ড অফ দ্য ডেতে ওই যে চকচকে বা একটু শহুরে এই জিনিসটা আসলে এটা অনেকের থাকে অ্যাকচুয়ালি, এটা ট্রু থাকে, বাট যদি বোঝানো যায় আমার মনে হয় সবাই এটা বুঝে যে একটা গ্রামের স্থাপনা গ্রামের মতোই হোক। চকচকে না হওয়া মানে তো খারাপ না, তাই না? এটা মানে এটা যদি ওইটা যদি মানে কমফোর্টটা দেয়, এন্ড অফ দ্য ডেতে আমরা কী খুঁজি? কমফোর্টটা, যে ওই স্পেসটাতে গেলে আমার ভালো লাগছে কিনা। তো ওইটা যদি ভালো লাগার জায়গাটা তৈরি হয় বা ওই ভালো লাগার ফিলিংটা দিতে পারে, তো এটা ফাইন, এটা তো হতে পারে, তাই না? যে তো আমি লাকি যে আমার ক্লায়েন্ট ওটা বুঝতে পেরেছিল, আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। এবং আরেকটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে যে গ্রামের স্কুলে কাজ করতে গিয়ে আমি যারা কাজ করেছি ওয়ার্কার, আমি চেষ্টা করেছি লোকাল ওয়ার্কার দিয়ে কাজ করানোর জন্য, যে লোকাল ওই গ্রামের যেই মিস্ত্রিরা ছিলেন, হ্যাঁ, ওনাদেরকে দিয়ে এই কাজটা করানো। তাহলে কি হয় যে ওনারাও ব্যাপারটাকে ওন করে যে আমার গ্রামের স্কুল, আমরা তাদের বাচ্চারাও পড়ছে। এবং ইউজ অফ ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে গ্রামের, মানে আই অলওয়েজ বিলিভ যে আর্কিটেকচারে বাহুল্যতা থাকা উচিত না। যে একটা গ্রামে একটা প্রজেক্ট করতে গিয়ে আমি যদি শুধুমাত্র আর্কিটেক্ট যদি গড মুডে চলে যায়, যে একটা ইচ্ছা পূরণ করার জন্য ওনার ঢাকা থেকে দুবাই থেকে মিস্ত্রি আনা লাগতেছে, তো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ইকোনমি একটা ফ্যাক্ট, যে আমাদের দেশের ইকোনমিকে অ্যাড্রেস করে খুব ইজিলি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দিয়ে যদি গ্রামের ওই স্কুলটা হয়, ইটস এ অ্যাটিটিউড অ্যাকচুয়ালি। আমরা আসলে দেখছি যে আমাদের গ্রামগুলো বিবর্তিত হতে হতে একটা মিশ্র অবস্থার মধ্যে দাঁড়িয়েছে, যে খানিকটা শহরের ছাপ আছে, আবার কিছু জায়গায় গ্রামের পুরনো কিছু রূপ রয়ে গেছে। কিন্তু গ্রাম তো গ্রামের মতোই থাকা উচিত, যেহেতু এটা আমাদের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে জড়িত একটা বিষয়। তো সেই জায়গা থেকে স্থপতিদের দায়িত্বের জায়গাটা নিয়ে যদি কিছু বলতেন। স্থপতিদের দায়িত্ব, আমি প্রথমেই বললাম যে আমার ক্লায়েন্টকে যেভাবে আমি বুঝালাম, আমাদেরও ওই জিনিসটা ধরে রাখতে হবে যে একটা গ্রাম কীরকম। কারণ এখন তো আমরা সবাই খুব গ্লোবাল, আমাদের হাতের মুঠোয় দুনিয়া। তো ওইটা আমরা গ্লোবাল হব কিন্তু অ্যাক্ট করব লোকালি। হ্যাঁ, যে আমরা দুনিয়া থেকে শিখবো সব কিছু, বাট আমার গ্রামে কি হবে সেটা আমার গ্রামের মতোই হবে। তো এইটা মানুষের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা আনা, বা এইগুলা আসলে আর্কিটেক্টরাই এটা চর্চা করতে পারে। একটা আর্কিটেক্ট যদি একটা ভুল স্টেপ নেয়, ওইটা কিন্তু একটা এক্সাম্পল হয়ে যায়। যে একটা গ্রামে যদি একটা আর্কিটেক্ট অন্যরকম আরেকটা স্কুল করে, যেটা ওই গ্রামের সাথে যাচ্ছে না, কিন্তু লোকজন ওইটা কি পিক করে নিল, ওইটা দেখা দেখি কিন্তু এই যে যেটা বললাম যে ডেভেলপমেন্টের কথা বলছি আমরা, যে গ্রামে শহরের মতো করে হয়ে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, তো এইগুলো ওই ধরনের কিছু রং স্টেপের জন্য হয়তো হচ্ছে, ওই কন্ট্রোলটা নাই যেটা। তো এটা আমাদেরও অনেক দায়িত্ব, শুধু আমাদের না, প্রত্যেকেরই দায়িত্ব এটা, যে আমাদের নিজস্ব পরিচয় যেটা, সেটাকে আমাদের শক্ত করে ধরে রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, পরিবেশ প্রকৃতির প্রতি সংবেদনশীলতা এবং নিজস্বতাকে ধরে রাখার বার্তা নিয়ে শেষ করছি আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম।
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নবীন নিয়াজ খান। কেমন আছেন? ভালো আছে। আপনার তো অনেক লম্বা সময়ের এক্সপিরিয়েন্স, নিয়ার অ্যাবাউট 18 বছরের মতো। এই এক্সপিরিয়েন্সটা জুড়ে কোন ধরনের কাজগুলো সবচেয়ে বেশি করা হয়েছে বা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যেহেতু আমি আর্কিটেক্ট, আমার কাজ তো হচ্ছে আসলে সব কিছুই করা। রেসিডেন্স করেছি আমরা, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ইন্টেরিয়র করেছি। তারপর আপনার ছোটো করে আউটলেট ছিল আমাদের, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ইন্ডিভিজুয়াল হাউস, গ্রুপ হাউস। আপনারা প্রচুর পরিমাণে ইন্টেরিয়র কাজও করে থাকেন, যেখানে তো পুরনো বিল্ডিং থাকে, যেটাকে আবার নতুন করে নতুন রূপে সাজাতে হয়। সেই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা এই ডিজাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন? হ্যাঁ, ইন্টেরিয়র কিন্তু সেটা মানুষ এখানে থাকবে, হয় সে কাজ করবে বা সে বাস করবে, তাই না? তো সেখানে তার যে হেলথ সেফটি বলেন, তার যে মুড, তার মেন্টাল হেলথ, হ্যাঁ, তার প্রোডাক্টিভিটি ভেরি মাচ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এনভায়রনমেন্টের জন্য আর কি। তো সেই জায়গাগুলোতে আমরা চিন্তা করি যখন কাজ করি পুরোনো বিল্ডিংয়ে সেটা রিভাইভ করা, তার যে ইনহ্যাবিটেন্স থাকবে, তার যে যারা এখানে ইউজার থাকবে, তার যাতে প্রোডাক্টিভিটি বেড়ে যায়, তার যাতে মুড, তার মেন্টাল হেলথ যাতে মানে অক্ষুণ্ণ থাকে, সেদিকটা আমরা মনোযোগ দিই সবচেয়ে বেশি। এই যে ইন্টেরিয়র বা এই অফিস সার্ফেসগুলো যখন আপনারা ডিজাইন করেন, তখন কালারের ক্ষেত্রে যদি কালার চুজ করার ব্যাপার আসে, তখন কোন ব্যাপারগুলো আপনারা আসলে মাথায় রাখেন? অ্যাজ অ্যান আর্কিটেক্ট কালার চুজ করি, প্রাইম কনসার্ন হচ্ছে কিন্তু ইউজার মেনটেন্যান্স ফ্রি। একটা কালারকে ইজিলি ব্রিদেবল, ইজিলি ওয়াশেবল বা মপেবল বলি আমি, হ্যাঁ, এটার মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল নাই, লাইফ হ্যাজার্ড তৈরি করবে না, সেটা কিন্তু আমাদের প্রাইম কনসার্ন থাকে। এবং অবশ্যই অ্যাস্থেটিক অ্যাপিলিং। তাছাড়াও আমাকে আমার ড্যাম প্রুফ করবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। বর্তমান সময় কিন্তু ড্যামটা এবং আমাদের কনটেক্সটে ধুলোবালি এবং ড্যাম কিন্তু হাইলি চ্যালেঞ্জিং ইস্যুস। হ্যাঁ, আমরা কিন্তু পানি ঠেকাতে পারি না, পানি ঢুকে যায়, ড্যাম চলে আসে। তো সেই ড্যামটা কন্ট্রোল করা গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে সঠিক রং কিন্তু আমাদেরকে সেই জায়গায় আমাদের উদ্ধার করতে পারে। রঙের আগে কিন্তু একটা পর্যায়ে সিলার করতে হয়, যেটা আমরা সবাই জানি। সো এই সিলারের মধ্যে যদি ওয়াটারপ্রুফিং কোনো কোয়ালিটি আসে বা কোনো প্রপার্টিস আছে, সেটা নিশ্চয়ই আমাদের সারফেসকে লম্বা সময় যাওয়ার জন্য বা অ্যাকচুয়ালি ড্যাম প্রুফ করার জন্য হেল্প করবে। অবশ্যই আমাদের ডিজাইনে কিন্তু প্রথম থাকতে হবে যে পানিটাকে রোধ করা, প্রপার ড্রিপ কোর্স ডিজাইন করা, যাতে দেখবেন আপনি প্রত্যেকটা জয়েন্ট দেখবেন যে আমাদের পানি কোথায় ঢোকে। পেন্ট করার বিমের যে জয়েন্টটা, যেখানে আমার গিয়ে ওয়াল থাকে, সেখান থেকে পানি আসে, বা যেখানে আমার ফ্লোরটা জয়েন্ট হচ্ছে সেখান থেকে পানি আসে, কিংবা হতে পারে আমার যে জানলার সিলটা প্রপারলি সিলড হয়নি, সেখানে পানি আসে। তো অ্যাজ অ্যান আর্কিটেক্ট বা ডিজাইনার আমাকে কিন্তু প্রাথমিকভাবে এটাকে কিন্তু আমাকে সিল করতে হবে যাতে পানি না আসে। তারপর পানিটা আমার কিন্তু ড্যাম্প হয় একটা ওয়াল। কেন হয়? বিকজ ওই সারফেসটা যে মশাটা কন্টেইন ছিল, তাকে কিন্তু আমি বেরোতে দিইনি, সে সুযোগটা সে পায়নি। যার ফলে রং করলাম খুব তাড়াহুড়ো করে, সে ইভেনচুয়ালি সে ড্যাম্পটা ছেড়ে দিল এবং ওয়ালটা ড্যাম্প হয়ে গেল। তো বিভিন্ন কারণে এটার মধ্যে থাকতে পারে সল্ট, বিভিন্ন কেমিক্যালস, বিভিন্ন পানি। তো সব কিছু ডিপেন্ড করে আসলে একটা সারফেস কিন্তু সব ধরনের ড্যাম্প একরকম হবে না। এটা কিন্তু সারফেস ভেদে, ম্যাটেরিয়াল ভেদে ড্যাম্পনেস ডিফারেন্ট হয়। তো সেটা আমাদের কিন্তু বুঝতে হবে যে কী ধরনের ড্যাম্পিং হচ্ছে, কেন হচ্ছে। তো সেইটাকে বুঝেই কিন্তু আমাদের ড্যাম্প প্রুফটা ওই কোডটাকে আমাদের অ্যাপ্লিকেট করতে হয়। রিসেন্টলি জানেন এশিয়ান পেইন্টস কালার নেক্সট অনেক দিন থেকেই করছেন এবং এবার 2024 হয়ে গেল, যার মাধ্যমে আমরা কিছু ট্রেন্ড জানতে পারছি, কিছু শর্ট লিস্টেড কিছু শেডও আমরা পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি ট্রেন্ড সেটিংয়ের ক্ষেত্রে কতটুকু হেল্প করছে? দেখেন, ট্রেন্ড কিন্তু ঘুরে ঘুরে আসে। হ্যাঁ, যে রঙটা হয়তো ইউজ হতো 60 দশকে, হয়তো 80 দশকে সেই রঙটা হয়ে গেছে অবসলিট, কিন্তু কালের বিবর্তনে কিন্তু দেখা যাচ্ছে আবার সেই রঙটা ঘুরে আসছে। তো আমি এই ক্ষেত্রে কালার ইন্ডাস্ট্রি আমি থ্যাংক ইউ দিব, তারা প্রপার R&D করে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান ট্রেন্ড সেটিংয়ে যে কম্বিনেশনগুলি, যে শেডগুলি এখন মানে রেইন করছে কাছাকাছি, যেগুলি আমাদেরকে শুধুমাত্র অ্যাস্থেটিক অ্যাপিল না, যেটা আসলে ফাংশনালি এবং যেটা আসলে আমি বলবো যে যেটা আমাদের লাইফের জন্য ইম্পর্ট্যান্ট, যেটা আমাদেরকে সেফটির জন্য এবং আমাদের যে মুড বুস্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তারা একটা কাজ করছে এবং এই কম্বিনেশনটা আমাদের কিন্তু বর্তমান ট্রেন্ড সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এশিয়ান পেইন্টসকে ধন্যবাদ। আজকে এই ডিসকাশন থেকে আসলে আমরা জানতে পারলাম কালারকে যদি আমরা আসলে কম্বিনেশন করে জানতে চাই এবং কোন ট্রেন্ডগুলো চলছে সেটা যদি আরেকটু বেটার বুঝতে চাই, এশিয়ান পেইন্টসের কালার নেক্সট আমাদেরকে হেল্প করতে পারে। এর বাহিরেও বিল্ডিংটাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য রঙের একটা অন্যতম ভূমিকা, অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাম্পকে প্রোটেক্ট করতে হবে বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি নিজের কোনো স্থাপত্য প্রকল্প নিয়ে যদি কোনো স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন হয়, সেটিও আমাদের কাছে ইমেলে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি। Powered by Asian Paints.